मेल आईडी का है, সেটা আমি বলিনি শুরু একদিন তো আমি এটা ও আমার এমডি আমি জিজ্ঞেস করেছিলাম তোমার কিছু কোনো পোস্ট কিছু রিমুভ করার কথা ছিল, সেটা হয়ে গেছে কি না? ওটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে তুমি এইচআরকে মনে হচ্ছে একটা লেটার দিতে হবে তোমার ইস্যুগুলো সর্ট আউট হয়েছে বলে, তুমি একটা লেটার দিতে হবে। তো দিলে আচ্ছা, সেকেন্ড থিং আমাকে একটা যখন নাজমে একটা মেইল আছে, ওটা আগে এসেছিলো, তুমি যাওয়ার আগে এসেছিল অ্যাকচুয়ালি, একটা কমিটি ফর্ম করে একটা কাউন্সিলিং করা যাবে, তোমার কমপ্লেনগুলো সর্ট আউট করা যাবে। কিন্তু আগে তো তুমি অলরেডি গেছে, কমপ্লেনগুলো সর্ট আউট হয়ে গেছে, এখন তো কাউন্সিলিংয়ের দরকার আছে যদি মনে করেন সেটাও কোনো ব্যাপার নেই। না। ঠিক কাউন্সিলিংয়ের টাইম এটাই হবে, এখানে কোনো তিনটে স্টাফ কমিটি ফর্ম করে ওকে কাউন্সিলিং দেবে, সেম কোয়ারিগুলো চলবে। अभी तो তুমি বম্বে গিয়ে অলরেডি সর্টেড আউট, তাহলে তোমার কোনো দরকার আছে ও কাউন্সিলিং প্রয়োজন নেই তো। এবার আপনার যেটা ভালো বুঝবেন না। ঠিক আমি তো সেম ওটা ইনফ্যাক্ট ও সেমটাই হবে এখানে, ও अभी काउंसलिंग सेम কথাটা জিজ্ঞেস করবে। সেখানে अगर अगर ওই কেসটা ক্লোজ করার জন্য আমাকে তোমার কাছে লেটার দরকার আছে। কি করতে হবে? না, ও লেটার তুমি লিখতে হবে অ্যাকচুয়ালি ও কমপ্লেনগুলো সর্ট আউট হয়ে গেছে, কিন্তু কাউন্সিলিংয়ের দরকার নেই, সেটা লিখে কাকে আমাকে দিলে আমি কমপ্লেন সলভ করে দেবো। মেলে পাঠিয়ে দেবো আপনাকে। না, মেলে না, ও রাইটিং ফিজিক্যাল লেটারটা লাগে। তোমার কাছে মেশিন নেই না? না, মেশিন নেই। তাহলে দেখি আমি তাহলে আমি এইচআরকে বলে না একটু ফর্ম্যাটে পাঠিয়ে দিলে তুমি প্রিন্ট আউট করে আমি প্রয়োজনগুলো ওকে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড থিং তোমার ট্যুর বিলগুলো দেখেছো? ওই অ্যাকচুয়ালি কি হিসাব কীরকম করেছে, ধরুন 15, 16, 17 গেছি, 17 তারিখে রাতে ফিরেছি। এবার 15, 16 বলে কীরকমভাবে চলেছে 24 ঘন্টা 24 ঘন্টা হিসাবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে 15 তারিখ যদি সকালে বেরোয় কিংবা বিকেলে বেরোয়, ওটা একটা দিনের মধ্যে পড়ে যাচ্ছে। 16 তারিখ একটা পড়ছে ফুল ডে সারাদিন। এবার 17 তারিখ রাত্রে এসছি মানে 17 তারিখটাও কিন্তু পড়ে যাচ্ছে 3 দিন। ওই জিনিসটাই হচ্ছে প্রত্যেকটাই দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে ওই জিনিসই করেছে, ওই 24 ঘন্টা 24 ঘন্টা হিসাব ধরেছে। না, আমরা মনে হচ্ছে এরকম দেখেন যেরকম তুমি আজকে দুপুরে শুরু করবে, হ্যাঁ, দুপুরটা আজকে নেক্সট ডে দুপুরে একটা ওয়ান ডে দুপুর তো আসে না, ওটা ডেট হিসাবে দেখা যাচ্ছে, নাইট যেই নেক্সট ডে পড়ে আমার যাচ্ছে। এইচআরএম এর একটা প্রবলেম আছে। হ্যাঁ, এইচআরএম এর একটা সিস্টেম প্রবলেম আছে। ঠিক সাপোজ তুমি 15 তারিখে তুমি সকালে দিলাম তো 15 তারিখে একটা বলবো, 15 তারিখ করবে, 16 তারিখ করবে, 17 তারিখ রাত্রে আসে, তোমার 3 দিনই দেবে। কিন্তু তুমি 17 তারিখ একদম ভোরবেলা তুমি চলে আসলে তখন অ্যাপ্লাই করা হয় না, অ্যাকচুয়ালি এটা করা হয় না, ওটা নিজেদের বিবেক। মর্নিং এসে তারপর অফিসেই আসছি, তো অটোমেটিক তো আমার ওটা ডেটে চলে আসছে, অন ডিউটিতে চলে আসছে। তখন তো আমি তখন তো অ্যাটেন্ডেন্সই মারছি, ডিউটি এসে যাচ্ছে। সাপোজ তুমি শনিবার সকালে তুমি বাড়ি যাচ্ছো, আর শনিবার হলে তখন দেখেন শনিবার কীরকম অ্যাপ্লাই করেছিলাম, যেটা হচ্ছে যেটা সিওপ অ্যাপ্লাই করেছিলাম, সেরকম হয়তো দুপুরবেলার দিকে বাড়ি ফিরেছি। তো দুপুরবেলা মানে হাফ ডে, কারণ অ্যাকচুয়ালি ফ্র্যাকশন আছে, আপনার সার্কুলারি ফ্র্যাকশন আছে, 1 ঘন্টাও যদি হয়ে যায় সেটা নেক্সট ডেতে চলে যাচ্ছে, কিন্তু আমরা ওই 1 ঘন্টার জন্য কিন্তু কখনো করি নেই, এটা একটা নিজের বিবেকে। হয়তো 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে ওটা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ জি সি अराउंड 5 আওয়ার্স এন্ড অ্যাবাভ অটোমেটিক্যালি নিয়ে নেবেই। সেজন্য আমি বলছি তুমি সেটা দেখে নাও, ওখানে ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হয়েছে কিনা সেটা ওটা দেখে নিয়েছি কালকে, কিছুতেই দেখে বুঝে গেছি যে সবকটার ক্ষেত্রে প্রত্যেকটা একদিন করে আর কি মার গেছে, প্রত্যেকটা ট্যুরে একদিন করে। না, যতটা ট্যুর বিল বাদ হয়েছে পুরোটার মধ্যে প্রবলেম হচ্ছে। একটাই খালি দেখলাম বাদ দিয়ে, বাকি তো সবকটাতে ওই হিসাবই ধরে রেখে গেছে। না, তুমি যা ক্লেম করেছে সেখানে প্রত্যেকটার মধ্যে ডিরেকশন আছে। এনিওয়ে আমি সব ট্যুর বিলটা বাদ একবার একটু চেক করে নিলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটার ক্ষেত্রে এক তো দেখেন ম্যাম, আমাদের অ্যাকচুয়ালি শিবরামপুর আপনি হয়তো জানেন বেহালা কী অবস্থা, এক তো বাসে করে লাগেজ নিয়ে গেলে তো যেতে দেয়ই না কোনো মতেই, তো সবসময় কিন্তু আমি ক্লেম করিনি। হ্যাঁ, প্রথম হয়তো আপনার সাইট ইয়েগুলো যেতাম ইমিডিয়েট, যেটা কি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। হয়তো ইনকাম ট্যাক্স কমিশনের সাথে মিটিং আছে 11টার সময়, আমাকে 10টা 40-এ ফোন করা হয়েছে, এক্ষুনি ইমিডিয়েট ফোন করছে, তুমি ওখানে ফোন করো, ওনারা মিটিং করছে। এবার ফোন করলাম, अरे आप अभी तक नहीं पहुँचे, यहाँ पर बाकी सब কমিশনার লোক পৌঁছ গিয়ে, এরকম আমার কিন্তু আরটিএর ক্ষেত্রে প্রায় হয়েছে, তারপরে আপনার বাম্বু বিলার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি বুঝতে পারলাম না কী ব্যাপার, আমাকে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। তখন কী করেছি আমি, কিন্তু তখন ট্যাক্সি নিয়ে গেছি, আপনি আমার পুরনো সব চেক করে দেখেন, যেরকম দিল্লিতে থাকাকালীন তো অটো ছাড়া ওখানে তো ইয়ে ছিলই না। এবার আমি কিন্তু সব ক্লেম করিনি বাসে, যেরকম সরি ট্রেনে ট্যাক্সি করিনি, যেরকম আরটিআই থেকে আমাকে ধরেন ওখানে আরটিআইতে গিয়েই কিন্তু গাড়ি চাইনি, যেরকম কয়েকটা জিনিস আছে আমাদের কিন্তু সাইড গেলেই সাইড থেকে কিন্তু এই না যে 6টা পর্যন্ত কাজ ছিলাম, কখনো 4টে 4:30 হয়ে গেছে, ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে হয়তো 7টাও ঢুকে গেছি কোনো দিন, আবার কোনো দিন 5টাও ঢুকেছি, এটা লুকোনোর কোনো ব্যাপার নেই।
কিন্তু ওরা দুজনের ক্ষেত্রে অলরেডি যেটা হয় হ্যাঁ, এবার ওই দুজনের ক্ষেত্রে যেটা দেখতাম, সাইটে গেছে আমাকে তো হেল্প করেনি, স্যার বাড়ি চলো আরেকদিন ট্যুর বানাবো, আরেকদিন ওডি বানাবো। তো আমার তখন অবজেকশন হতো কেন, যে যেই কাজটা আমি নিয়েছি সেটা যদি আমি টাইম মতো না করে দিই, কালকে কিন্তু ঘুরে ফিরে আমার কাছে আসবে। আপনি দেখবেন মেলে সব করে কিন্তু আমি সমাবর এক একটা করে ইলেকট্রিক্যাল লেআউটের হ্যান্ড স্কেচ নিয়ে আমি তারিখ টাইম লিখে লিখে পাঠিয়েছি। তার কারণ এটাই, কারণ মানিশ থাকাকালীন কিন্তু মানিশের রিজাইন লেটারটা আপনার কাছে হয়তো আছে, কেন লিখে গেছে সেসব আমি জানি, কারণ মানিশকেও মিসগাইড করতো। এবার অরিজিৎ যে কীভাবে মিসগাইড হতো আমি দিল্লিতে থেকে জানতাম। এবার হয়তো আপনার আমার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং কোনো ভুল হয়েছে, কারণ আপনি আমার ব্যাপারটা কোনোদিন শোনার চেষ্টা করেনি, কিন্তু আমি দিল্লিতে থেকে কিন্তু এই জিনিসটা পুরো জানতাম যে কলকাতায় কী হচ্ছে। তোমাদের ওয়ার্ক রিলেটেড ম্যাটারে আমি ম্যাক্সিমাম আমি বম্বেকে বলছিলাম কি আমি তো জানি না তুমি এই ব্যাপারে কি, আমি আই এম রিয়েলি এ লেম্যান, কিন্তু মাই না, সে তো কোয়ালিফিকেশন আমি ইজ জানি। সামথিং ডিফারেন্ট। সো আমি ইফ আই এম অ্যান ইঞ্জিনিয়ার তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু সেই জন্য আমি সবসময় আমি মজুমদার স্যার নেই তো সজদেবা স্যারকে বলছিলাম, ইউ পিপল সজদেবা স্যার থাকাকালীন কিন্তু কোনো প্রবলেম হয়নি। সজদেবা স্যারের সাথে সাথে যেই প্রবলেমগুলো তো বলতাম, সজদেবা স্যার সাথে সাথে শর্ট আউট করতেন। কিংবা এরকমও গেছে আমাকে ফোন করে, अरे बेटा तुम घर में अभी ऑफिस में क्यों बैठा है, वो कहाँ है, तुमको क्यों खबर नहीं? ना सर अगर नहीं बताएगा तो मैं कहाँ से बताऊँ वो कहाँ गया नहीं गया। পরে খোঁজ খবর নিয়ে দেখতাম ও হচ্ছে ওয়েমলির অফিসে বসে রয়েছে, ওখানে ওদের এস্টিমেট করতো। সবই আমি জানি। আমি কলকাতায় আসার আগে ওর ইতিহাস ঘেটে তারপরে কলকাতায় এসেছি, কারণ আমি তো অ্যাকচুয়ালি ইন্টারভিউটা দিয়েছিলাম কলকাতার জন্য। আমার সিনিয়রিটির জন্য আমাকে প্রথমে বলেছিলেন ইয়েতে বোম্বে নিয়ে যেতে, তারপরে আমি বললাম বোম্বে যাবো না, আমি ইসে যাবো, হায়দ্রাবাদ যাবো। পরে আবার না হায়দ্রাবাদ যাবো না, সব এক যারা আমরা জয়েন করার কথা ছিল সব এক এক করে না বলছে, এরকম এরকম এত ফোন আসছে যখন। কারণ আমিও তো এর আগে নিটসন আমি শুধু ছিলাম, যেটা জাপানের সাথে কোলাবোরেশনে কাজ হচ্ছে, এই সাউথ সিটি সেন্টার এইসব আমার হাতে করা ডিজাইন। আইআইসিবির অডিটোরিয়াম, যেটা একদিন যদি বসেন তাহলে দেখাবো, অডিটোরিয়াম হয়েছে। অডিটোরিয়ামের প্ল্যান কিন্তু আমি মির্দাকেও দিয়েছি, অডিটোরিয়াম কাকে বলে আর এখানকার অডিটোরিয়াম কীরকম হয়। আমি আমার প্রশংসার জন্য বলছি না, কাজ একটা ডিজাইনিং নিয়ে আমি কেন থাকতে চেয়েছি, ডিজাইনিংটাই আমার প্যাশন হয়ে গেছে। আমি কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ারও ছিলাম, আমার আন্ডারে 300-400 লোককে দিয়েও কাজ করিয়েছি। এমনও প্রজেক্ট হয়েছে যে ইন্টারভিউ দিনই বলেছিলাম যে চোখ বুঝে থাকলে আমার 30,000 অ্যাকাউন্টে ঢুকে যেত, যেটা আজকে 30টা হয়ে গেছে, কলাপস হয়ে গেছে, সব ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে গেছে। এরকমও হয়েছে যে আমাদের ওখানে একটা সাইডে কাজ হচ্ছে, সেফটি বেল্ট পড়েনি, আমি এসব খুব ধ্যান দিতাম, সেফটি বেল্ট না পড়লে একদম অ্যালাউ করবো না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঠিক সেরকম একটা ওই নিউ আলিপুরে একটা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে, সাথে সাথে সাইট ইঞ্জিনিয়ারের জেল হয়ে গেছে। এবার ভুলটা তো সাইট ইঞ্জিনিয়ার করেনি, এইসব মাথায় আমাদের, আমি অ্যাকচুয়ালি সাইট প্রজেক্ট থেকে আসা তো এমনও ফেস গেছে যে আমার এখানে তরোয়াল নিয়েও, রাঁচিতে এখানে তরোয়াল নিয়েও ইয়ে করে আমার মারতে পারেনি, আরেকজনকে আপনার এলএনটির ইঞ্জিনিয়ারকে মার্ডার করে চলে গেল, বা 10 লাখ টাকা চেয়েছে দেয়নি, মার্ডার করে চলে গেছে, এরকম ফেসও করে এসেছি। তো এইসব জিনিস সবসময় মাথায় রাখি, কারণ কোনো কারণে ভুলবশত, যখন এইখানে দেখেন আজকে এই যে বিল্ডিংটা হয়েছে, কিছু কিছু ভুল রয়ে গেছে। কী ভুল? সাপোজ কোনো কারণে ভগবান না করুক হোক, অ্যাক্সিডেন্ট হলে তো তখন আর বাঁচানো যায় না, এই মন্দিরের কেসটা। সাপোজ অ্যাক্সিডেন্ট হলো, আগুন লেগে গেল, তখন ভেরিফিকেশন যদি আসে, ইনভেস্টিগেশন যদি আসে, কোথায় আমরা ফাঁসবো জানেন? একটা এই যে এই ইয়েটা পুরো আপনাদের এক্সিস্ট ডোরটা পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা রুলের বাইরে। কারণ ওর তো জাস্ট ইন্টিরিয়ার লাইনে কাজ করছে, আর আমি সিভিল লাইন থেকে এসেছি, এর জন্য ফায়ার সেফটি প্রিকশনটা আগে দেখতে হবে, সেফটিটা। আরেকটা জিনিস, এই ডোরটা প্রায় সময়ের জন্য আর কি সকালের দিকে অন্তত খুলে রাখতে হবে, লকটাকে খুলে রাখতেই হবে। আমি অনেকবার বলেছি যে এটা কেউ খেয়াল করে না, ভাবে যে এ তো ছোটো বাচ্চাদের মতো। এটা তো আমি নিজে বলেছি ওটা সবসময় খুলে রেখে, কারণ এতে কী হবে জানেন, এই অ্যাক্সিডেন্ট যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ কিছু হবে না, যেই হয়ে যাবে কে ডিজাইন করেছে কে করেছে সব কটাই তুলে নিয়ে চলে যাবে। আমি একদম ফ্রি করে রেখেছি, আমি বলে কিন্তু ওইটা ফ্রি হলে ওটার মধ্যে আপনার ভ্যালুর মধ্যে পড়বে না, কারণ ওটা ওপরের ফ্লোরে চলে যাচ্ছে, আউটসাইডের বেরোনোর জন্য মতো আছে তো, আমি নিজে বেরিয়েছি একদম বাইরে। হ্যাঁ একদম বাইরে, वो स्टेयरकेस से যাওয়ার আগে রাইট সাইড তো भी দেখিনি, বিকজ उसके সামনে পুরো ডকুমেন্ট কার্টন গুলো ছিল, আচ্ছা, সেজন্য আমি वो কার্টন যেখানে আমাদের ইয়ে ছিল ওয়াটার ফিল্টারটা